হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই দুষ্টুরানী ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। এই গল্পটা বর্ষার দিনের মতোই ভিজে, কিন্তু জলে নয়, ভালোবাসায়। আমি মেঘলা। এই গল্পটা আমার চোখে দেখা। আমাদের পাড়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপালচন্দ্র দাস মহাশয়ের জীবনের এক অজানা অধ্যায়, যেটা কেউ কখনো জানে না, কেউ বলে না, কিন্তু আমি দেখেছি খুব কাছ থেকে। তাই আজ বলবো তোমাদের বৃষ্টির ভেজা রাতে এক টুকরো আগুনের গল্প। নাম বর্ষার গোপন ভালোবাসা। বৃষ্টি পড়ছে সারা দিন ধরে। আকাশে সূর্য দেখা যায় না কয়েকদিন। গ্রামের পুরনো বাড়িগুলোর টালির চাল বেয়ে ঝরে পড়ছে টুপটাপ জল, আর সেই শব্দ যেন একটা পুরনো স্মৃতি জাগায় হৃদয়ে। আমি তখন নতুন বৌমা, নাম মেঘলা। বিয়ের পরে এ বাড়িতে এসেছি মাত্র কদিন হলো। বাড়ির সবাই খুব শান্ত, অথচ আমি টের পাই এই বাড়ির দেয়ালের ভেতরে যেন অনেক গল্প লুকিয়ে আছে। গোপালচন্দ্র দাস মহাশয়, পাড়ার সবাই তাকে এখনও চেয়ারম্যান বাবু বলেই ডাকে। বয়স 50-এর ওপরে নিশ্চয়ই, কিন্তু মুখে এখনও কেমন এক শান্ত হাসি, চোখে এক অদ্ভুত তেজ। তিনি কথায় কম, কিন্তু তার চলাফেরায় এমন এক মায়া আছে যে নতুন বৌমা হিসেবে প্রথম দিন থেকেই তার প্রতি এক অচেনা শ্রদ্ধা জন্মেছিল আমার। সেদিন সকালটা ছিল বৃষ্টি ভেজা। আমি উঠোনে কাপড় মেলতে গিয়েছিলাম। চারদিক মেঘে ঢাকা, হালকা বাতাস বইছে। হঠাৎ দেখি চেয়ারম্যান বাবু ছাতা হাতে বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছেন। তার চোখে এক শান্ত কোমলতা, যেন বৃষ্টির ফোঁটার মতো নরম। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। কাপড় মেলার সময় আমার শাড়ির আঁচল ভিজে গিয়েছিল, আর হাওয়া লাগতেই তা গায়ে লেগেছিল। আমি তাড়াতাড়ি আঁচলটা ঠিক করে ফেললাম। তিনি ধীরে বললেন, বোমা, বৃষ্টিতে এভাবে বাইরে এসো না, ঠান্ডা লেগে যাবে। কণ্ঠটা ছিল গভীর, কিন্তু স্নেহে ভরা। তবুও সেই মুহূর্তে আমার মনে হলো তার কথার নিচে যেন লুকিয়ে আছে কোনো অদৃশ্য টান। আমি মুখ নিচু করে বললাম, জি, কাপড়গুলো ভিজে যাচ্ছিল। তিনি একটু হেসে বললেন, বৃষ্টি যতই ভিজুক, কিছু জিনিস ভেজা ভালো না বৌমা, যেমন মন। আমি কিছু বলতে পারিনি, শুধু মনে হলো এই কথাগুলো বৃষ্টির সঙ্গে মিশে গায়ে ঝরে পড়ছে। সেদিন দুপুরে পুরো পাড়া জলে ডুবে গিয়েছিল, সবাই ঘরের ভেতরে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, হঠাৎ দেখি চেয়ারম্যান বাবু এসে বললেন, চা বানাচ্ছ? আমারও এক কাপ দিও বৌমা। চায়ের কাপটা যখন তার হাতে দিলাম, তার আঙুল ছুঁয়ে গেল আমার হাতের পাশে। সেই ছোঁয়াটা ছিল মুহূর্তের, কিন্তু বুকের ভেতর ঝড় তুলেছিল। জানালার বাইরে তখন বৃষ্টি ঝরছে অবিরত, আর ভেতরে আমি অদ্ভুত একটা অনুভূতির ভেতর ডুবে যাচ্ছি। তিনি ধীরে বললেন, তুমি নতুন এলে, কিন্তু জানো বৌমা, এই বাড়িতে বহু বছর ধরে বৃষ্টির দিনে কেউ আর চা বানায় না। তোমার হাতে আর চায়ের গন্ধে পুরো ঘরটা আবার বেঁচে উঠল। আমি একটু অবাক হয়ে বললাম, কেন? তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, আমার স্ত্রীর মৃত্যুর পর থেকে এই বাড়িতে চায়ের গন্ধ মানে এক একাকিত্ব, কিন্তু আজ মানে হচ্ছে বৃষ্টি আমার ফিরে এসেছে। আমার গলা শুকিয়ে গেল। তার চোখে আমি একটা অদ্ভুত শান্তি দেখলাম, যেটা কষ্টের মধ্যেও আলো ছড়ায়। সন্ধে নামার পরেও বৃষ্টি থামল না। বাড়ির আলো কম, কেবল বারান্দার বাতিতে ভিজে মেঘের ছায়া পড়ে আছে। আমি ঘরে একা ছিলাম, বাকি সবাই পাশের ঘরে গল্প করছিল। হঠাৎ দরজায় হালকা টোকা। খুলতেই দেখি চেয়ারম্যানবাবু দাঁড়িয়ে, তার হাতে একটা পুরনো পেতলের লণ্ঠন। বৌমা, আলোটা নিভে গেছে উঠোনের, একটু দেখে দিতে পারবে? আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম। বৃষ্টি কমেছে, তবে মাটি এখনও কাদা। আমি তার পেছনে উঠোনে গেলাম। লণ্ঠনের আলোয় তার মুখে এক অন্যরকম জ্যোতি, যেন বয়স পেরিয়ে যাওয়া এক পুরুষের শান্ত অথচ গভীর সৌন্দর্য। তিনি বললেন, এই বৃষ্টি মানুষকে অদ্ভুত করে তোলে, যেন পুরনো সব স্মৃতি ধুয়ে দেয়, আবার নতুন কিছু মনে জাগায়।
আমি উত্তর দিতে পারিনি। শুধু মনে হচ্ছিল এই মানুষটার চারপাশে এক অদ্ভুত নরম জাদু ঘুরছে, যেটা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায়। বৃষ্টি আবার ঝাপটা দিল। আমি বললাম, চলো, ভিজে যাবে। তিনি মৃদু হেসে বললেন, ভিজলে ক্ষতি কি? কিছু ভেজা দরকার মাঝে মাঝে। সেই মুহূর্তে বাজ পড়ল আকাশে। আমি ভয় পেয়ে তার দিকে তাকালাম। তিনি হাত বাড়িয়ে বললেন, ভয় পেও না, আমি আছি। তারপর তার সেই কথা যেন বৃষ্টির সঙ্গে মিশে গেল, আমার হৃদয়ে একটা অদ্ভুত কম্পন তৈরি করে। সেদিন রাতে জানালার ধারে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। মনে হচ্ছিল এই শব্দের নিচে লুকিয়ে আছে বহু অজানা অনুভূতি। চেয়ারম্যান বাবু হয়তো ঘরে ঘুমোচ্ছেন, কিন্তু তার কথাগুলো বারবার মনে পড়ছিল। কিছু জিনিস ভেজা ভালো না বৌমা, যেমন মন। আমি জানতাম না এই বৃষ্টির রাতে আমার জীবনে কত বড় এক ঝড়ের সূচনা হচ্ছে। যে চায়ের গন্ধে একদিন একটা ঘর আবার বেঁচে উঠেছিল, সেদিন থেকেই শুরু হয়েছিল এক নীরব অনুভূতির জন্ম। বৃষ্টি সেদিনও থামেনি। সকালের আলোটা ছিল ধোঁয়াটে, ঘরের মধ্যে হালকা কুয়াশার মতো ঠান্ডা ছায়া। আমি রান্নাঘরে বসে চা বানাচ্ছিলাম, ঠিক আগের দিনের মতোই, কিন্তু আজ অন্যরকম একটা কাঁপুনি ছিল আমার মধ্যে। জানি না সেটা ঠান্ডার ছিল না অন্য কোনো অনুভূতির। চায়ের কেটলিতে বুদবুদ উঠছে আর জানালার কাছে টুপটুপ করে বৃষ্টির ফোঁটা জমছে। বাইরে থেকে হঠাৎ শুনলাম চেয়ারম্যান বাবুর কণ্ঠ, বৌমা, চা হলো? আমি একটু চমকে বললাম, হ্যাঁ হচ্ছে, বসুন, আমি নিয়ে আসছি। তিনি বললেন, আজ আমি তোমার হাতের চা খেতে উঠোনে বসব, বৃষ্টির পাশে, আমার পুরনো অভ্যেস। আমি কাপ দুটো হাতে নিয়ে গেলাম বারান্দায়। দেখলাম তিনি কাঠের বেঞ্চে বসে আছেন, পাশে একটা পুরনো পেতলের ছাতা রাখা। তার মুখে বৃষ্টির আলো, আর চোখে যেন অনেক পুরনো দিনের ছবি। আমি কাপটা তার হাতে দিলাম। তিনি বললেন, জানো বৌমা, এই চায়ের গন্ধটা অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে আনে। আমি মৃদু হেসে বললাম, কোনো বিশেষ স্মৃতি? তিনি চুপ করে চা চুমুক দিলেন, তারপর ধীরে বললেন, আমার স্ত্রীর নাম ছিল রেনু। ওর হাতের চায়ের গন্ধও এমনই ছিল। রেনু বেঁচে থাকতে বর্ষা মানেই ওর চায়ের কেটলি সকাল থেকে বাজত। ঘরে তখনও এতটা নিস্তব্ধতা ছিল না। আমি কিছু বললাম না, শুধু চা চুমুক দিতে দিতে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সেই মুখে এক গভীর একাকিত্বের রেখা, যেন প্রতিটি বৃষ্টির ফোঁটা তাকে আরও নিঃসঙ্গ করে তুলেছে। তিনি বললেন, বৌমা, তুমি জানো, মানুষের বয়স যত বাড়ে ততই সে গন্ধে বাঁচে। পুরনো দিনের গন্ধ, ভালোবাসার গন্ধ, এমনকি হারানোর গন্ধ। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি আজও রেনুদিকে মিস করেন? তিনি একটু হেসে বললেন, মিস করি না বৌমা, আমি ওর সঙ্গেই বাঁচি এখনো। শুধু মানুষটা নেই, কিন্তু স্মৃতিগুলো তো আছে। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। তার কথা একটা তীব্র অথচ শান্ত সুর, এমন সুর যা মন ছুঁয়ে যায় কিন্তু চোখে জল আনে। বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করেছে। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এসে আমার চুল উড়িয়ে দিল। শাড়ির আঁচল ছুঁয়ে গেল চেয়ারম্যান বাবুর হাতে। আমি তাড়াতাড়ি আঁচলটা ঠিক করলাম। তিনি হেসে বললেন, এই বৃষ্টির দোষ, না হলে কেউ এমন ভিজতে চায় না। আমি লজ্জা পেয়ে মুখ নামিয়ে বললাম, আপনি আজ খুব হাসছেন চেয়ারম্যান বাবু। তিনি মৃদু হেসে বললেন, তুমি বললে চেয়ারম্যান বাবু? ও নামটা বড্ড পুরনো, আমার নামেই ডাকো না, গোপালচন্দ্র। আমি কিছুটা সংকোচে বললাম, না, তা কি ঠিক হবে? তিনি বললেন, এবারে সবাই এখন আত্মীয়ের মতো, নামেই ডাকলে আমারও ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে গোপালচন্দ্রবাবু। তিনি হেসে বললেন, দেখো, অর্ধেক সাহস তো পেলে। আমিও হেসে ফেললাম। কথার ফাঁকে বুঝলাম তার চোখে আমার হাসির প্রতিফলন পড়ছে। সেই চোখে বয়সের ছাপ থাকলেও মনটা যেন এখনো তরুণ। সন্ধে নাগাদ বৃষ্টি থামল না। আমি উঠোনে গিয়ে জল ঝাড়তে গিয়েছিলাম, তখন দেখি তিনি পেছন থেকে এসে বললেন, তুমি একা এই ভেজা উঠোনে কি করছো? আমি বললাম, জলটা জমে গেলে কাল সকালে হাঁটতে অসুবিধা হবে। তিনি নরম গলায় বললেন,
তুমি এত ভাবো সবাইকে নিয়ে, অথচ নিজের কথা ভাবো না বৌমা। সেই মুহূর্তে মনে হলো তার কথার মধ্যে শুধু উদ্বেগ নয়, এক অদ্ভুত স্নেহও আছে, যেটা আমার মনে আলো ছড়ায়। রাতে ঘরে বসে চুল শুকাচ্ছিলাম, তখন জানালার ওপারে দেখলাম গোপালচন্দ্রবাবু বারান্দায় বসে আছেন, হাতে লণ্ঠন, পাশে পুরনো এক খাতা। মনে হলো তিনি কিছু লিখছেন। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। সেই আলোতে তার মুখে অদ্ভুত প্রশান্তি। হয়তো কোনো পুরনো স্মৃতির গল্প লিখছেন, হয়তো রেনুর কথা, হয়তো কারো নতুন উপস্থিতির কথা, যেটা তার জীবনে নরম করে ফিরে এসেছে। আমি জানি না কেন, কিন্তু তখন মনে হলো এই বৃষ্টির দিনগুলো আমাদের জীবনের সব নিষিদ্ধ অনুভূতিকে ধুয়ে মুছে দেয় না, বরং একে কোমল করে দেয়। চায়ের গন্ধে ভেসে সেই রাতে আমি বুঝলাম, মানুষ কেবল ভালোবাসায় বাঁচে না, স্মৃতির ভালোবাসাতেও বাঁচে। আর আমার মনে হলো আমি সেই স্মৃতির অংশ হয়ে যাচ্ছি ধীরে ধীরে, চুপচাপ, বৃষ্টির ভেজা গন্ধের মতো। রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাইরে শুধু টিপটিপ বৃষ্টি আর মাঝে মাঝে কাঁপানো বজ্রের শব্দ। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি ঘরের কোণে বসে আছি জানালার পাশে। জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে, তাতে বৃষ্টির গন্ধ। সেই গন্ধে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। হঠাৎ চোখে পড়ল চেয়ারম্যান বাবু, মানে গোপালচন্দ্রবাবু বারান্দায় বসে আছেন, হাতে সেই পুরনো খাতা, পাশে লণ্ঠনের আলো। আলোটা হালকা দুলছে বাতাসে, আর তাতে তার মুখে এক নরম দীপ্তি। মনে হচ্ছিল তিনি যেন কোনো অদৃশ্য কারো সঙ্গে কথা বলছেন। আমার মনে কৌতূহল জাগল, তিনি কি লিখছেন রাতে এত বৃষ্টির মধ্যে। পরদিন সকালে যখন সবাই ঘুমোচ্ছিল, আমি ধীরে বারান্দায় গেলাম। খাতাটা তখন টেবিলের উপর খোলা ছিল, পাতাগুলোর কোণ ভেজা। মনে হলো গতরাতে বৃষ্টির হাওয়া এসে ছুঁয়ে গেছে। আমি একবার ভেবে দেখলাম খাতা না দেখাই ভালো, কিন্তু কৌতূহল যেন বৃষ্টির চেয়েও বেশি। খাতার প্রথম পাতায় লেখা, রেনু, তুমি চলে গেছো ঠিকই, কিন্তু তোমার ছায়া এখনো বারান্দায় দাঁড়িয়ে থাকে প্রতিদিন সন্ধে নামলে। আমার বুক কেঁপে উঠল। পাতাগুলো উল্টালাম। পরের পাতায় তিনি লিখেছেন, আজ মেঘের দিন, বারান্দায় বৃষ্টি পড়ছে, মনে হয় তুমি ফিরে এসেছো অন্য কোনো রূপে। জানি না এটা পাপ নাকি প্রার্থনা, কিন্তু এই নরম কণ্ঠটা শুনলেই মনে হয় তুমি কাছেই আছো। আমি থমকে গেলাম। অন্য কোনো রূপে, এই শব্দগুলো আমার মনে কাঁপুনি ধরালো। আমি কি সেই অন্য রূপ, নাকি কেবল এক কল্পনা? ঠিক তখনই পেছন থেকে তার কণ্ঠ, বৌমা, কি খুঁজছ? আমি হটকচে গেলাম। খাতাটা তাড়াতাড়ি বন্ধ করলাম। না, কিছু না, আমি শুধু বারান্দা মুছছিলাম। তিনি এগিয়ে এসে খাতাটা হাতে নিলেন, মুখে হালকা হাসি, কিন্তু চোখে গভীরতা। এই খাতাটা পুরনো, কিন্তু ভেতরে যা লেখা আছে তা আজও ভেজে। কেউ কেউ বৃষ্টিকে শুধু দেখে, আমি ওকে লিখে রাখি। আমি চুপ। তিনি বললেন, তুমি পড়েছ তো? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, কিছুটা। তিনি মৃদু হেসে বললেন, ভালোই করেছ। এখন তুমি বুঝবে, মানুষ কখনো একা থাকে না, সে স্মৃতির সঙ্গে বাজে। সেই স্মৃতি কখনো অন্য কারো রূপে ফিরে আসে। আমি তার মুখের দিকে তাকালাম, চোখে ঝিলিক, যেন সত্যিই তিনি কাউকে ফিরে পেয়েছেন এই জীবনে। বৃষ্টি তখনও ঝরছে। আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম, তিনি পাশে এসে দাঁড়ালেন। আমরা দুজনেই চুপ, শুধু ছাদের টালিতে ফোটার শব্দ। তিনি বললেন, তুমি কি জানো বৌমা, রেনু বেঁচে থাকতে আমার কোনো ডায়েরি ছিল না। ওর মৃত্যুর পর থেকেই লেখা শুরু করি। মানুষ যখন সব হারায় তখন লিখতে শেখে। তোমার হাসিটা দেখলে মনে হয় হয়তো এই জীবনের শেষ অধ্যায়টা এখনও লেখা শেষ হয়নি। আমার মনে কেমন একটা আলোড়ন উঠল। এই মানুষটা একা, অথচ এমন গভীর ভালোবাসার ভেতরে বেঁচে আছে।
বিকেলে হঠাৎ বৃষ্টি থেমে গেল। আমি উঠোনে বেরোলাম। কাদা জল আর আকাশে হালকা রোদ। চেয়ারম্যান বাবু বসেছিলেন তার পুরনো দোলনায়। আমি চা নিয়ে গেলাম হাতে। তিনি হেসে বললেন, তুমি জানো, রেনু বলতো বৃষ্টি থামলে পৃথিবী নাকি নতুন করে শুরু হয়। হয়তো আজ তেমনই একটা শুরু। আমি চুপ করে রইলাম। চায়ের কাপটা দিতে গিয়ে আবার আমাদের হাত ছুঁয়ে গেল। এবার আমি হাত সরালাম না। হাওয়ায় এক অদ্ভুত উষ্ণতা ভাসছিল। তিনি মৃদুস্বরে বললেন, বৌমা, ভয় পেও না। বৃষ্টির দিনে যেমন আকাশ আর মাটির ফারাক বোঝা যায় না, তেমন কিছু সম্পর্কও একসময় সীমা হারিয়ে ফেলে। আমার বুক কাঁপছিল। মনে হচ্ছিল এই কথাগুলো শুধু আমার কানে নয়, আমার মনের গভীরে নেমে যাচ্ছে। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বৃষ্টির শব্দ আবার শুরু হলো। জানালার কাঁচে ফোঁটা জমে ঝরছে। আমি বারান্দার দিকে তাকালাম। দেখলাম গোপালচন্দ্রবাবু আবার খাতাটা খুলে বসেছেন। তার ঠোঁটে মৃদু হাসি, চোখে বৃষ্টির আলো। সকালের আকাশটা ধূসর। বৃষ্টি থেমে গিয়েও যেন ভেতরে লুকিয়ে আছে কোথাও। আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিলাম। তখন গোপালচন্দ্রবাবু বারান্দায় এলেন হাতে সেই পুরনো খাতাটা নিয়ে। চোখে তার এক ধরনের শান্তি, কিন্তু ঠোঁটে অদ্ভুত নীরবতা। তিনি বললেন, বৌমা, তুমি কি একটু সময় পাবে? কিছু দেখাতে চাই। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, নিশ্চয়ই। তিনি খাতাটা খুললেন। পুরনো পাতাগুলোর গন্ধে এক ধরনের মাটি আর বৃষ্টির মিশ্র গন্ধ। তিনি বললেন, গতরাতে একটা নতুন লেখা লিখেছি। হয়তো আমার জীবনের শেষ লেখাগুলোর একটা। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। তিনি পাতাটা ঘুরিয়ে আমার দিকে ধরলেন। পাতায় বড় হরফে লেখা, মেঘলা। আমার বুক কেঁপে উঠল। নামটা যেন কাগজের মধ্যে থেকেও শ্বাস নিচ্ছে। আমি আস্তে বললাম, আমার নাম? তিনি ধীরে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তোমার নাম। আমি অনেক দিন পর বুঝলাম জীবনে আবার রং ফিরে এসেছে। তুমি জানো বৌমা, আমার এই বয়সের প্রান্তে এসে আমি ভেবেছিলাম মন নামের জিনিসটা হয়তো শুকিয়ে গেছে। কিন্তু তুমি এসেছো আর আমি আবার বৃষ্টি শুনতে শিখেছি। আমি বললাম, আপনি এমন কথা বললে সবাই ভুল বুঝবে। তিনি হাসলেন, মানুষ সবসময় বুঝতে চায় না, বিচার করতে চায়। আমি বিচার চাই না, শুধু এই লেখাগুলো বাঁচিয়ে রাখতে চাই। আমি নরম গলায় বললাম, কিন্তু কেন আমার নাম? তিনি তাকিয়ে বললেন, কারণ তুমি আমাকে আবার জীবিত করেছ। অনেক বছর পর আমি হাসতে শিখেছি, কারো চোখে মায়া দেখতে শিখেছি। তুমি আমার জীবনের রেনুর পরের অধ্যায়। আমি বাকুরুদ্ধ। জানালার বাইরে হালকা ফোঁটা পড়ছে আবার। মনে হলো আকাশও শুনছে আমাদের কথা। চা আনতে উঠে গেলাম। হাতে কাপ নিয়ে ফিরে এসে দেখলাম তিনি খাতার ওপর আঙুল বুলিয়ে বলছেন, এই নামটা যেন মুছে না যায় কোনো দিন। চায়ের কাপ দিলাম হাতে। তিনি বললেন, তুমি জানো বৌমা, চা মানে কেবল চিনি আর দুধ নয়, এটা দুজন মানুষের মাঝে নীরব কথা। তুমি আমার নীরবতার ভাষা শিখিয়ে দিয়েছ। আমার গলা শুকিয়ে গেল। কেমন একটা টান অনুভব করছিলাম, যেন ভেতরে ভেতরে কিছু গলছে। বিকেলে হঠাৎ প্রবল ঝড় উঠল। দরজা বন্ধ করতে গিয়েছিলাম, তখন দেখি গোপালচন্দ্রবাবু উঠোনে দাঁড়িয়ে আছেন ভিজে। আমি ছুটে গিয়ে বললাম, এই বয়সে ভিজে যাচ্ছেন কেন? ঠান্ডা লাগবে তো? তিনি হেসে বললেন, এই বয়সেই তো মানুষ সবচেয়ে বেশি বাঁচতে চায় বৌমা। আর আজ এই বৃষ্টি আমার কাছে নতুন, কারণ আজ জানি কেউ আছে যে আমাকে নিয়ে ভাবে। আমি ছাতাটা তার মাথার ওপরে ধরলাম। বাতাসে দুজনের শাড়ি পাঞ্জাবি একসঙ্গে ভিজে যাচ্ছিল। তিনি হঠাৎ বললেন, মেঘলা, ভয় পেও না। আমি তোমার প্রতি কোনো অশ্রদ্ধা রাখব না, শুধু তোমাকে স্মৃতির পাতায় রেখে যাব। আমি বললাম, আমার নামটা খাতায় থাকুক, কিন্তু আপনার হৃদয় নয়, কারণ সমাজ বুঝবে না। তিনি ধীরে বললেন, সমাজ কাকে বোঝে বলো? তারা কেবল দেখে, শোনে না। ঝড়টা তখন আরও জোরে উঠেছে। আমি তার হাত ধরলাম, বললাম, চলুন ভেতরে, ঠান্ডা লাগবে। তিনি মৃদু হাসলেন, তুমি যত্ন নিচ্ছ, এই যত্নটাই আমার জীবনের শেষ উপহার। ভেতরে ঢুকে আমি তাকে তোয়ালে দিলাম। তিনি বললেন, এই ভেজা শরীরটা একদিন শুকিয়ে যাবে, কিন্তু খাতাটা ভেজা থাকবে আজীবন। বৃষ্টিটা থেমে গেছে গত রাতেই।
সকালে ঘুম ভাঙতেই জানলার পর্দা সরিয়ে দেখি রোদটা কি সুন্দরভাবে উঠেছে। চারদিক ধোয়া ঝকঝকে, গাছের পাতাগুলোতে রোদের আলোয় জলকণা চিকচিক করছে, যেন সোনার দানা ছড়িয়ে আছে। উঠোনে কাদা, কিন্তু তার মাঝেই কয়েকটা হলুদ বউফুল মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন বৃষ্টির পর হাসিটা ফেরাতে চায় সবাইকে। আমি আলতো করে জানলার ধারে দাঁড়িয়ে গরম এক কাপ চা হাতে নিয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই সকালটা যেন শুধু আমার জন্যই এসেছে। গোপালচন্দ্র দাস মহাশয়, আমাদের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বাড়ির প্রধান, অথচ মনটা কত শান্ত, কত নরম। আজ সকালেই তিনি উঠোনে দাঁড়িয়ে বৃষ্টির পরের মাটির গন্ধে ভিজে যাচ্ছিলেন। সাদা ধুতি পাঞ্জাবিতে রোদে চকচক করছিল তার চুলের সাদা রেখাগুলো। আমি নিচে নেমে এলাম চায়ের ট্রে হাতে। গায়ে হালকা নীল শাড়ি, চুলে একটু বৃষ্টির গন্ধ এখনো রয়ে গেছে হয়তো। তিনি তাকিয়ে একবার মুচকি হেসে বললেন, আজ চায়ের গন্ধে ভেজা সকালটা যেন নতুন করে বাঁচিয়ে দিল আমাকে। আমি হেসে বললাম, আপনারই তো চায়ের দোষ, আমি বানাই, আপনি গন্ধে ভেজে যান। তিনি হেসে ফেললেনও। সেই হাসিটা শান্ত কিন্তু গভীর, যেন কিছুর ইঙ্গিত থাকে তাতে, যা বোঝা যায়, বলা যায় না। বাড়ির অন্য বৌমারাও তখন উঠেছে, ছাদের পাশে জামাকাপড় শুকোচ্ছে, কেউ কেউ ফুল তুলছে। কিন্তু আমার চোখে বারবার পড়ে যাচ্ছিল গোপালবাবুর চোখের ভেতরের কোমলতা। গত কয়েকদিনের বৃষ্টি, আলাপ, গল্প সব মিলে যেন একটা নতুন স্রোত বইছে আমাদের মধ্যে। তিনি বেশি কিছু বলেন না, কিন্তু তার নীরবতাই অনেক কিছু বলে দেয়। সকালটা যত এগোচ্ছিল, বাতাসে তত ঘন হয়ে উঠছিল রোদের গন্ধে ভেজা পৃথিবীর সুর। আমি রান্নাঘরে ঢুকে পাটাল চচ্চড়ি আর আলু পোস্ত বানাতে ব্যস্ত ছিলাম। এমন সময় তিনি দরজার পাশে দাঁড়িয়ে হালকা গলায় বললেন, তুমি রান্না করো, আমি একটু বাগানে জল দিয়ে আসি। আমি মাথা নাড়লাম, কিন্তু জানি তিনি জল দিতে দিতে থামবেন আমার জানলার ঠিক নিচে এসে, যেখানে শিউলি গাছটা আছে। আর আমি ভেতর থেকে শুনব জল পড়ার শব্দের সঙ্গে তার নিঃশ্বাসের মিশ্র গুঞ্জন। এই বৃষ্টির পরের সকালটা শান্ত হলেও এর ভেতর এক অদ্ভুত উত্তাপ লুকিয়ে থাকে, যেন মাটির নিচে এখনো বৃষ্টির স্রোত বয়ে চলে। আমরাও যেন সেই স্রোতেরই অংশ হয়ে গেছি। অল্প দেখা, অল্প বলা, কিন্তু গভীরে এক অজানা আকর্ষণ। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, তবুও আমি জানলার ধারে দাঁড়িয়ে রইলাম। গোপালবাবু বাগান থেকে ফিরে এসে একবার তাকালেন, হেসে বললেন, তোমার এই চুপচাপ সকালটায় কিছু আছে যা আমাকে বারবার টেনে আনে। আমি চোখ নামিয়ে হেসে বললাম, বৃষ্টি তো থেমে গেছে, এখন শুধু রোদ, হয়তো সেই রোদই আপনাকে টানে। তিনি কিছু বললেনও না, শুধু জানালার ধারে রেখে গেলেনও একগুচ্ছ ভেজা শিউলি ফুল। বৃষ্টির পরের দিনগুলোতে রোদের রংটা যেন একটু আলাদা হয়, একেবারে কোমল, ছুঁয়ে দিলে গায়ে লাগে কিন্তু পড়ে না। সেই সকালেই উঠোনে দাঁড়িয়ে আমি দেখছিলাম শিউলি ফুলের গাছটা কিভাবে ধীরে ধীরে আবার ফুলে ভরে যাচ্ছে। সাদা পাপড়িগুলো রোদের আলোয় যেন স্বপ্নের মতো চকচক করছে। মাটিতে পড়া ফুল কুড়িয়ে নিতে গিয়ে চুলের কিছু গোছা মুখে এসে পড়ল। আমি সেটা সরাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত গলা শুনলাম, সাবধানে, ভেজা মাটিতে পা পিছলে যাবে। চোখ ফেরাতেই দেখি গোপালচন্দ্র দাস মহাশয়, হাতে ছোট একটা ঝুড়ি, মুখে সেই শান্ত হাসিটা। বললেন, তুমি ফুল তুলছ একা একা, আমি সাহায্য করি না। আমি হেসে বললাম, আপনি তো চেয়ারম্যান ছিলেন, ফুল তোলার কাজ কি মানায়? তিনি একটু মুচকি হেসে বললেন, মানায় না, কিন্তু মন চায়। আমরা দুজনে মিলে ফুল তুলতে লাগলাম। কথা কম, নীরবতা বেশি। তবে সেই নীরবতাতেই যেন একটা মিষ্টি শব্দ লুকিয়ে থাকে, রোদের নিচে শিউলি ফুলের গন্ধে মিশে থাকা মৃদু আকর্ষণ। বাতাসে এক অদ্ভুত উষ্ণতা, আবার শান্তিও আছে। তিনি বললেন, তুমি জানো, এই ফুলের গন্ধে একটা পুরনো সময় লুকিয়ে থাকে। আমার স্ত্রী এই ফুল খুব ভালোবাসত। আমি থেমে গেলাম, বললাম, তাহলে এই ফুল আপনাকে তার কথা মনে করিয়ে দেয়? তিনি তাকিয়ে হেসে বললেন, কখনো কখনো মানুষ চলে যায়, কিন্তু তার ভালোবাসা অন্য কারোর মধ্যে ফিরে আসে। ঠিক যেমন আজ তোমার হাসিতে আমি সেই পুরনো মাধুর্যটা খুঁজে পাই। এক মুহূর্তের জন্য বাতাস থমকে গেল। আমি কিছু বললাম না, শুধু মনে হলো গাছের নিচে দাঁড়িয়ে আছি আমরা দুজন, একজন অতীতের স্মৃতিতে ভেজা আর একজন বর্তমানে আলতো আলো ছড়ানো। তারপর তিনি বললেন, চলো আমি চা বানিয়ে দিই আজ। আমি অবাক হয়ে বললাম, আপনি চা বানাবেন? তিনি হেসে বললেন, হ্যাঁ, চেয়ারম্যান হতে হলে সব কাজ জানা দরকার।
রান্নাঘরের ভেতর দিয়ে রোদ ঢুকে পড়েছিল, চায়ের পাতার গন্ধ ছড়িয়ে যাচ্ছিল। তিনি কাপে চা ঢালছিলেন মনোযোগ দিয়ে। আমি তাকিয়েছিলাম, এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, যেন জীবনের একটা বন্ধ দরজা খুলে গেছে এই সকালে। চা খেতে খেতে তিনি বললেনও, তুমি জানো, বয়স কখনো সম্পর্ক মাপে না, মাপে শুধু মনের ভাষা। আমি কাপটা নামিয়ে বললাম, কিন্তু সমাজ সবসময় সে ভাষা বোঝে না। তিনি হাসলেনও, সমাজের কানে বৃষ্টির শব্দ ঢুকে থাকে, সে শোনে না রোদের নিচে শিউলি ফোটার গন্ধ। তারপর আমরা দুজনে নিঃশব্দে বসে রইলাম। সময় যেন থেমে গেছিল সেই মুহূর্তে। বাইরে শিউলি ফুলের গন্ধ, ভেতরে এক অচেনা উষ্ণতা। বৃষ্টির দিন ফুরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে জমে থাকা ভেজা মাটির মতো অনুভূতিটা যেন এখনও শুকায়নি। সকালের রোদটা আজ যেন একটু অন্যরকম ছিল। আকাশে একটা নরম সোনালি আলো ছড়িয়ে পড়েছে, বাতাসে আছে চায়ের পাতার গন্ধ। আমি রান্নাঘরে চা বসিয়েছিলাম আর বাইরে থেকে শুনছিলাম পাখিদের টানা ডাক। বৃষ্টির পরের সেই স্যাঁতস্যাঁতে ভাব আজ যেন একেবারে মুছে গেছে। বাড়িটা আবার জীবনের শব্দে ভরে উঠেছে। চায়ের কাপে ফেনা উঠছে আর আমার চোখ যাচ্ছে উঠোনের দিকে। গোপালচন্দ্র দাস মহাশয় বাগানে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছেন। তার মুখে শান্তির ছায়া, চোখে গভীর চিন্তা। বয়স হলেও সেই ভদ্রলোকের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে, যেন জীবনকে ধীরে ধীরে বুঝে ফেলা এক পরিণত মানুষের নরম আত্মবিশ্বাস। আমি কাপ দুটো ট্রেতে রেখে নিচে গেলাম। বাগানের শিউলি গাছটার পাশে দাঁড়িয়ে বললাম, চা তৈরি, আজ আপনি চিনি মেপে দেবেন। তিনি হেসে বললেনও, তাহলে আজকে সকালটা নিশ্চয়ই ভালো যাবে। আমি হাসলাম, সকালটা নয়, চায়ের রংটাই নাকি বলে দেয় দিনের মেজাজ। দুজনের সামনে দুটো কাপ, একটায় হালকা রোদ এসে পড়েছে, চায়ের কাপে সেই রোদটা যেন ধীরে ধীরে ডুবছে। আমি চুপচাপ তাকিয়ে আছি, সেই রোদের প্রতিফলনে তার মুখটা যেন আরও কোমল হয়ে উঠেছে। তিনি বললেনও, এই রোদের মধ্যে একটা গল্প আছে জানো। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি গল্প? তিনি হালকা গলায় বললেনও, যখন আমার বয়স ছিল তোমার মতো, একদিন এমনই এক সকালে চায়ের কাপে তাকিয়ে আমি প্রথম বুঝেছিলাম ভালোবাসা আসলে ঠিক কেমন হয়, নীরব, উষ্ণ আর অজান্তে গায়ে লেগে থাকা। আমি কিছু বললাম না, শুধু শুনছিলাম। তার গলার মধ্যে এক অদ্ভুত শান্ত সুর। মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই মুহূর্তটা আমাদের দুজনের জন্যই তৈরি হয়েছে, একটি চায়ের কাপে ডুবে থাকা রোদ, কিছু না বলা কথা আর এক অজানা নৈকট্য। তিনি হঠাৎ বললেনও, তুমি জানো, বৃষ্টির দিন শেষে এমন রোদই জীবনের আসল রং ফিরিয়ে আনে। আমি চুপ করে থেকে বললাম, আর কখনো কখনো সেই রোদই চোখে ঝলসে দেয়। তিনি মৃদু হেসে উত্তর দিলেনও, মেদো হতেই মানুষ রোদের দিকেই হাঁটে, কারণ বৃষ্টির পরের অন্ধকারটা কেউ বেশিক্ষণ সহ্য করতে পারে না। একটা নরম বাতাস বইছিল, শিউলি ফুলের গন্ধে মিশে যাচ্ছিল চায়ের গরম ভাপ। আমার মনে হচ্ছিল এই সকালটা যেন কোনো গল্পের ভেতরে ঢুকে আছে, যেখানে কেউ কারো নাম নেয় না, কিন্তু হৃদয়ের ভাষা স্পষ্ট হয়ে ওঠে। চায়ের কাপের শেষ চুমুক নিতে নিতে তিনি বললেনও, তোমার হাতের চায়ের গন্ধে একরকম প্রশান্তি আছে, যা আমি অনেক দিন পাইনি। আমি চোখ নামিয়ে মৃদু হেসে বললাম, চায়ের কাপে রোদ ডোবে, কিন্তু গন্ধ থেকে যায়। হয়তো সেটাই আমাদের সকালগুলোকে বাঁচিয়ে রাখে। তিনি কিছু বললেনও না, শুধু তাকিয়ে রইলেনও আমার দিকে, যেন সেই নীরবতা দিয়েই একটা অসমাপ্ত কথা বলে ফেললেনও। সকালের রোদ তখন আরও গাঢ় হয়ে উঠছিল। চায়ের কাপে ডোবা আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু আমার মন জুড়ে রয়ে গেল সেই মুহূর্তের উষ্ণতা। বিকেলটা আজ অদ্ভুত রকম শান্ত। আকাশে রোদ নেই, আবার বৃষ্টিও নয়, শুধু মেঘের পরত। হালকা বাতাসে বাগানের শিউলি গাছটা দুলছে, পাখিরা নিঃশব্দ হয়ে বসে আছে। এমন বিকেলে মনটা যেন নিজে থেকেই গোপন কিছু খুঁজে ফেরে। আমি বারান্দার দোলনায় কাপড়ে হাত চালাচ্ছিলাম, চুলগুলো আলগা হয়ে কপালের উপর এসে পড়েছে। দূর থেকে হঠাৎই গোপালচন্দ্র দাস মহাশয়ের কণ্ঠ ভেসে এলো, তুমি কি জানো এই বিকেলের মেঘের মধ্যে কত কথা লুকিয়ে থাকে? আমি হেসে বললাম, বিকেলের মেঘ তো শুধু বৃষ্টি আনে, কথা নয়। তিনি ধীরে ধীরে বারান্দায় এসে দাঁড়ালেন। বললেনও, মেঘ শুধু বৃষ্টি আনে না, স্মৃতিও আনে। কারোর মুখ, কারোর গন্ধ, কারোর না বলা অনুভূতি সব জমে থাকে এই মেঘে। আমি দোলনা থামিয়ে চুপ করে রইলাম। তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বললেনও, যখন আমি চেয়ারম্যান ছিলাম, জীবনটা ছিল অনেক ব্যস্ত, কাজ, দায়িত্ব, মানুষের ভিড়, কিন্তু এমন বিকেলে একটা নিঃশব্দ সময় পেলে মনে হতো কেউ যদি পাশে বসে একটু গল্প করত তাহলে ভালো লাগতো। আমি বললাম,
আপনার আশেপাশে তো অনেক মানুষ থাকতো নিশ্চয়ই। তিনি মৃদু হেসে উত্তর দিলেন, মানুষ ছিল, মন ছিল না। কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন টান লাগলো। বাইরে হালকা বাতাস উঠেছে, মেঘের নিচে সূর্যের আলো মাঝে মাঝে ঝলকে উঠছে। মনে হলো এই মেঘের ভেতরেও যেন এক অজানা নরম ভালোবাসা জমে আছে। তিনি বললেন, তুমি জানো, তোমার উপস্থিতি এই বাড়ির নীরবতাকে বদলে দিয়েছে। আগেই বারান্দায় বিটিল নামলে শুধু মেঘ জমত, এখন কথাও জমে। আমি ধীরে বললাম, কথা কখনো কখনো ঝড়ও ডেকে আনে। তিনি হেসে বললেন, ঝড় না এই বুঝব কিভাবে বৃষ্টি কতটা দরকার ছিল। আমি কিছু বললাম না, শুধু জানলার বাইরে তাকিয়ে দেখছিলাম দূরের আকাশ। মেঘের ফাঁক দিয়ে এক টুকরো আলো বেরিয়ে এসে ঠিক তার মুখে পড়েছিল। সেই আলোয় তার চোখের ভেতরটা ঝিলমিল করে উঠছিল, যেন সেখানে অনেক অজানা গল্প জমে আছে, যা শুধু এই বিকেলই বুঝতে পারে। আমাদের মধ্যে এক নিঃশব্দ সময় বয়ে গেল, শুধু ঘড়ির কাঁটা আর দূরের বাতাসের আওয়াজ। আমি মনে মনে ভাবছিলাম, এই মানুষটা যিনি সারা জীবন নিয়মে বাধা ছিলেন, তিনিও কি আজ মেঘের নিচে নিজের গোপন গল্পগুলো খুলে দিতে চান? বিকেলের মেঘ ঘন হয়ে এলো, বাতাসে কাগজ উড়ল, একটা ফুল গড়িয়ে এসে পড়ল আমাদের মাঝখানে। তিনি সেটা হাতে তুলে আমার দিকে এগিয়ে দিলেন, বললেন, প্রতিটি ফুলেরও এক একটা গল্প থাকে, শুধু কেউ শোনার মানুষ দরকার। আমি চুপচাপ ফুলটা নিলাম, বললাম, তাহলে আজ আমি সেই শ্রোতা। তিনি আর কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। সেই হাসির ভিতর ছিল এক অদ্ভুত শান্তি, যেন অনেক দিনের এক গোপন কথা অবশেষে বাতাসে মিলিয়ে গেছে। বিকেলটা ধীরে ধীরে সন্ধ্যায় ঢলে পড়ছিল। আকাশের মেঘ যেন জানে, এই নীরব বিকেলের ভেতর একটা সম্পর্কে সূক্ষ্ম সুর বেজে উঠেছে, যার কোনো নাম নেই, কিন্তু অনুভূতি আছে, গন্ধ আছে, উষ্ণতা আছে। সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। আকাশের পশ্চিম কোণে লালচে একটা আলো ফুটে উঠেছে, বাতাসে কেমন একটা নরম ঠান্ডা ভাব, গাছের পাতাগুলো নিঃশব্দে দুলছে। আমি বারান্দায় দাঁড়িয়ে রোদে শুকনো কাপড়গুলো তুলছিলাম, তখনই দূর থেকে ভেসে এলো একটা পুরনো গানের সুর, এই পথ যদি না শেষ হয়। আমি থেমে গেলাম। সেই সুরটা আসছে গোপালচন্দ্র দাস মহাশয়ের ঘর থেকে। তিনি রেডিওটা চালিয়ে বসে আছেন, মুখে শান্ত হাসি, হাতে চায়ের কাপ। মনে হলো এই গানটা যেন তারই জীবনের একটা অংশ। আমি ধীরে ধীরে গিয়ে বারান্দার পাশে দাঁড়ালাম। গানের সঙ্গে সঙ্গে তার চোখে একরাশ স্মৃতি ভেসে উঠছে। আমি মৃদু গলায় বললাম, এই গানটা আপনি ভালোবাসেন? তিনি হেসে বললেন, ভালোবাসি না, বেঁচে আছি এই গানেই। আমি অবাক হয়ে বললাম, এতটা? তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, জীবনের অনেক পথ পেরিয়েছি, কিন্তু কিছু সুর থাকে যেগুলোকে ভুলে যাওয়া যায় না। এই গানটা সেই রকমই। মনে হয় প্রতিদিন সন্ধ্যায় এই সুর ফিরে এসে বলে, সব কিছু শেষ নয়। আমি চুপ করে বসে রইলাম। বাতাসে গানের সুর, সন্ধ্যার রং আর চায়ের গন্ধ মিলে যেন এক নরম জাদু তৈরি করেছিল। তিনি বললেন, তুমি কি কখনো এমন কোনো গান শুনলে যেটা তোমার নিজের মনে হয়? আমি একটু ভেবে বললাম, হয়তো আজ শুনছি। তিনি মৃদু হেসে বললেন, তাহলে এই সন্ধ্যাটা আমাদের দুজনেরই। রেডিও শব্দটা একটু বেড়ে গেল, আর বাতাসে পাতার মৃদু আওয়াজে মিশে গেল সেই গান। আমি দেখছিলাম তার চোখের কোণে একটু আলো পড়ে ঝিলমিল করছে। একা মানুষটার মধ্যে যে কত কথা লুকানো আছে, তা হয়তো এই সন্ধ্যা ছাড়া কেউ বুঝবে না। তিনি চুপ করে থেকে বললেন, বৌমা, জীবন অনেকটাই গানটার মতো। পথ আছে, সুর আছে, কিন্তু শেষটা কেউ জানে না। তবুও চলতে হয়, হাসতে হয়, কারণ কোনো একদিন হয়তো এই সুরই আবার আমাদের কাছে ফিরিয়ে দেবে হারানো মুহূর্তগুলো। আমি বললাম, তাহলে কি আপনি এখনও কারো জন্য সেই সুরে অপেক্ষা করেন? তিনি চোখ নামিয়ে শান্ত গলায় বললেন, হয়তো করি, হয়তো করি না, তবে যখন তোমার হাসি শুনি, মনে হয় সেই সুরটা আবার ফিরে এসেছে। আমার বুকের ভেতর হালকা একটা কাঁপুনি উঠল। বাইরে সন্ধ্যের আলো আরও নরম হয়ে এলো। আমি জানলার ধারে গিয়ে বাতাসে মুখ দিলাম। দূরে শিউলি গাছের নিচে ফুল ঝরছে, আর বাতাসে সেই গন্ধ মিশে যাচ্ছে গানের সঙ্গে। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, শুধু গানের সুর আর সন্ধ্যের আলো আমাদের ঘিরে রেখেছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ থেমে গেছে, কেবল এই মুহূর্তটাই বেঁচে আছে, নরম, শান্ত, অথচ হৃদয়ের একেবারে গভীরে পৌঁছানো। গানটা শেষ হয়ে গেলে তিনি বললেন, জীবন শেষ হয় না,
শুধু সুর বদলায়। আমি চুপ করে থেকে মৃদু হাসলাম। জানতাম এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার আজকের সমস্ত অনুভব, যা কথায় বলা যায় না, কিন্তু সন্ধ্যার বাতাসে বোঝা যায়। বিকেলের আকাশটা যেন আজ বিদায়ের মতো নরম ধূসর রঙে ভরে উঠেছে। বৃষ্টি থেমে গেছে, শুধু টুপটাপ ছাদের কার্নিশে জল ঝরছে এখনও। মদনচন্দ্র দাসের বারান্দার চৌকিতে পড়ে আছে ভেজা তোয়ালে, অর্ধেক খাওয়া চায়ের কাপ, আর এক টুকরো নিঃশব্দ নিঃশ্বাসের মতো থেমে থাকা সময়। সারা দুপুর ধরে ওনার মনে একটা কথাই ঘুরছিল, এই কয়েকদিনের বৃষ্টি শুধু বাইরের মাটি ভিজিয়ে দেয়নি, ওনার মনটাও যেন এক অজানা উষ্ণতায় ভিজে উঠেছে। বৌমারা সবাই ঘরে নিজেদের কাজে ব্যস্ত, কেউ ফুল শোকোচ্ছে, কেউ জামাকাপড় গুছোচ্ছে, কেউ বা জানলার পাশে বসে বৃষ্টির শেষ আলোয় চুল শুকোচ্ছে। তাদের হাসির শব্দ, তাদের পরস্পরের খুনসুটি, সব কিছু গোটালচন্দ্রের মনে এক মায়াময় দোলা তুলছে। কতদিন আগের দিনগুলো মনে পড়ছে, যখন এই বাড়িতে ছিল প্রাণ, হালকা চায়ের গন্ধে ভেসে আসত কথার জোয়ার। বৌমারা কাছে এসে বলতো, বাবা এক কাপ চা খেয়ে নিন না। আজ সেই চায়ের কাপে নেই কেউ, শুধু নিজের নিঃসঙ্গ ছায়া। কিন্তু আজ অদ্ভুত একটা শান্তি, যেন সব বৃষ্টির জল গায়ে মেখে ওনার মন পরিষ্কার হয়ে গেছে। দূরে বজ্রপাতের আলোয় মুহূর্তে দেখা গেল ছাদের কিনারে সাদা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে চন্দনা, মেজ বৌমা, হাতে কাপে চা, চোখে ঝিলমিল আলো। বাবা আরেক কাপ চা দেব? গোপালচন্দ্র মৃদু হেসে মাথা নাড়লেন। না মা, আজকে চা নয়, আজ চায়ের গন্ধই যথেষ্ট। চন্দনা হাসল, সেই হাসিতে যেন ভেজা রোদ মিশে গেল। বারান্দার বাতাসে চুল উঠছে, পাতায় পাতায় জমে থাকা জলের ফোঁটা ঝরছে নিচে, আর গোপালচন্দ্রের বুকের ভেতর গড়িয়ে পড়ছে এক অদ্ভুত শান্তি, যেন সব ভালোবাসা, সব আকুলতা, সব অপ্রকাশিত অনুভব আজ বৃষ্টির শেষ আলোয় মিলেমিশে গেছে। শেষ বিকেলটা ধীরে ধীরে গোধূলিতে ঢলে পড়ল। বাড়ির ভেতর থেকে মৃদু শঙ্খের ধ্বনি, ধূপের গন্ধ, রান্নাঘরে কড়াইতে তেল গরম হবার শব্দ। গোপালচন্দ্র চুপচাপ চোখ বন্ধ করলেন। মনে হলো বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার ভেতরে যে ভেজা মনটা তৈরি হয়েছিল সেটা আর কখনো শুকোবে না। আর সেই ভেজা মনেই কোথাও এক কোণে রয়ে গেল চায়ের কাপে ডুবন্ত রোদ, মেঘের আড়ালে হারিয়ে যাওয়া গোপন গল্প, আর অজানা এক ভালোবাসার চিহ্ন, যা হয়তো কথায় বলা যায় না, শুধু অনুভবে থাকে। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।